তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে ক্লজ। আজকে আমরা ক্লজের ব্যাপারে পড়বো যে ক্লজ কী এবং এর ব্যাপারে একটু এর টাইপগুলা এবং বাকি ডিটেলস দেখব। তো প্রথমে ডেফিনিশনটা দেওয়া আছে যে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা ক্লজ হচ্ছে কি কতগুলো শব্দ যে আছে শব্দের সমষ্টি বা শব্দের দল, কতগুলো শব্দের একটা সমষ্টি। দ্যাট কন্টেন্স এ সাবজেক্ট, যেখানে সাবজেক্ট একটা অবশ্যই থাকবে, অ্যান্ড এ প্রেডিকেট এবং একটা প্রেডিকেট অবশ্যই থাকবে এবং ওর মধ্যে ভার্বটা অবশ্যই থাকবে, অ্যান্ড ফর্মস এ পার্ট অফ সেন্টেন্স এবং কী করে একটা পুরো সেন্টেন্সটার মধ্যে একটা ছোট অংশ হচ্ছে এই ক্লজটা হতে পারে। ইট ক্যান এক্সপ্রেস এ কমপ্লিট অর ইনকমপ্লিট থট। ক্লজ কী করে, ক্লজ দিয়ে একটা পুরোপুরি সম্পূর্ণ মানেও প্রকাশ করা যায় অথবা একটা অসম্পূর্ণ মানে যেটা অর্ধেক বা আধুরা মানেও প্রকাশ করা যায়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে সি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গান করতে পারে। তো এখানে একটাই ক্লজ আছে, মেন ক্লজ এটা। এটা হচ্ছে কমপ্লিট থট, পুরোপুরি একটা মানে এখানে কথা বলে দিল যে সে সুন্দরভাবে গান করে, একটা পুরোপুরি এটা কথা প্রকাশ পাচ্ছে, পুরোপুরি একটা থট প্রকাশ পাচ্ছে, এখানে কোনো অর্ধেক নেই, অর্ধেক থাকছে না। পরের উদাহরণটা বলছে হোয়েন সি সিংস, যখন সে গান করে, এভরিওয়ান লিসেন, প্রত্যেকে শুনে। এবার যদি আমি এভরিওয়ান লিসেনটাকে বাদ দিয়ে দিই, মনে করে এটা নেই, তাহলে এই যে হোয়েন সি সিং, যখন সে গান করে, এটাকে যদি বলি তাহলে এটা একটা অর্ধেক থাকছে না। হোয়েন সি সিং, যখন সে গান করে, তার মানে কি কখন, একটা অর্ধেক থাকছে। তো এইটাকে বলা হয়ে থাকে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তো এই বাক্যের মধ্যে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে এখানে এভরিওয়ান লিসেন, এটা হচ্ছে মেন ক্লজ। দুটো ক্লজ মিলে এটা বাক্যটা তৈরি হয়েছে। তো এবার পরেরটা টপিকটা হচ্ছে যে টাইপ অফ ক্লজ। ক্লজের টাইপ কি, ক্লজ কয় ভাগে হয়? ক্লজ সাধারণত দুই ভাগে হয়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে মেন ক্লজ বলা হয়, আর একটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে আর একটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই দুইটা ভাগে ক্লজকে ভাগ করা হয়ে থাকে। তো সবার প্রথমে আগে এটাই শিখে নিই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ এটাকে বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় কখনো কখনো, এবং এর আরেকটা নাম হচ্ছে মেন ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট কথাটা মানেই বুঝতে পারছি, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, যে স্বাধীন আছে, যার স্বাধীনতা আছে, যে নিজে নিজে উচ্চারিত হতে পারে, যার কোনো হেল্প লাগে না, যে একাই রাজা, তাকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। অথবা মেন, যে প্রধান, যে যেমন এখানে কি বলছি, এখানে কিছু বলেছে এক্সপ্রেস এ কমপ্লিট থট। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে এ কী করে, এ একটা পুরোপুরি সম্পূর্ণ যে কথাকে প্রকাশ করে দিতে পারে, সম্পূর্ণ একটা আইডিয়াকে বা সম্পূর্ণ একটা ভাবকে প্রকাশ করতে পারে, এটা একটা এর বৈশিষ্ট্য। ক্যান স্টোন অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, এবং কি একটা সেন্টেন্স হিসাবে এটা একাই বসতে পারে, একাই ব্যবহার হতে পারে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা। যেমন এখানে উদাহরণ দিয়েছে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তো এটা ও একাই বলতে পারবে যে আমি বাজারে গিয়েছিলাম, সম্পূর্ণ মানেটা এখানে প্রকাশ পেয়ে গেল, এখানে কিছু অর্ধেক থাকছে না। পরেরটাতে বলছে সি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়েছিল, সে ক্লান্ত ছিল, এখানেও একটা সম্পূর্ণ মানে প্রকাশ পেয়ে গেল। তো এগুলোকে বলা হয় মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়ে থাকে। এবারে আছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট কথার মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, যে অন্য কারো উপর নির্ভর করবে, ওই ক্লজটাকে বলা হয়ে থাকে ডিপেন্ডেন্ট ক্লজ। এর বৈশিষ্ট্য কি, এর ফিচার বলছে ডাজ নট এক্সপ্রেস এ কমপ্লিট থট। কী করে, এ পুরোপুরি একটা সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। কেন স্ট্যান্ড অ্যালোন, এই একাই একাই মানে বসতে পারবে না বা একাই একাই ব্যবহার হতে পারবে না, এর সঙ্গে একটা হেল্প লাগবে, কার, ওই মেন ক্লজটার হেল্প লাগবে। ডিপেন্ডস অন দ্য মেন ক্লজ, এই কী করে, যে মেন ক্লজ উপরে পড়লাম ওইটার উপরে সবসময় নির্ভরশীল। টু মেক এ সেন্স, একটা অর্থ বানানোর জন্য এই ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় কী করে, মেন ক্লজের উপর নির্ভর করে। যেমন এখানে উদাহরণে দিয়েছে, উদাহরণে কী দিয়েছে যে বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি অসুস্থ ছিলাম। কারণ আমি অসুস্থ ছিলাম, যদি এই লাইনটা বলি, এই লাইনটা তো মানেটাই হচ্ছে না, কারণ আমি অসুস্থ ছিলাম মানে কি কারণ, একটা অর্ধেক মানে প্রকাশ করছে না এই বাক্যটা। তো এই বাক্যটা এইভাবে হবে না, এটা কিন্তু একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এই বাক্যটা একাই ব্যবহার হতে পারবে না কোথাও, কারণ মানে একটা সম্পূর্ণ দিচ্ছে না। তাই এটা কি করবে, যে বিকজ আই ওয়াজ টায়ার্ড, এটা কার উপর, একটা মেন ক্লজের উপর নির্ভর করছে। এই যে এটা মেন ক্লজ বলছে আই ওয়েন্ট টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম, বিকজ কারণটা কি, কারণ আমি ক্লান্ত ছিলাম। তো এখানে যে আই ওয়েন্ট টু বেড, এখানে আছে যে আই ওয়েন্ট টু বেড আর্লি, এটা হচ্ছে মেইন ক্লজ। তারপরে বাকি এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, এটা সবসময় এই মেইন ক্লজটার উপর নির্ভরশীল। এবার এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটা, এটাকে আবার কি করা হয়, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, এটাকে আবার বিভক্ত করা হয়ে থাকে তিনটা মেইন ভাগে। তো কী কী ভাগগুলো চলো পড়ি। তো তিনটা যে ভাগ আছে, তিনটা ভাগ কী কী, একটা হচ্ছে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা, একটা হচ্ছে নাউন ক্লজ হয়। তারপরে দুই নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়।
তারপর 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ হয়। তো এই 3 ভাগে ভাগ করা হয়ে থাকে তোমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে। তো এবার যে নাউন ক্লজটা আছে, নাউন ক্লজটা ডিটেলসে পড়বো। কি বলছে? অ্যাক্টস এজ এ নাউন, যে নাউন ক্লজটা নাউনের মতো কাজ করে ইন দ্য সেন্টেন্সের মধ্যে। ইট ক্যান ফাংশন অ্যাজ এ সাবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অথবা একটা কমপ্লিমেন্ট হিসাবে অতিরিক্ত কিছু হিসাবেও কাজ করতে পারে। যেমন এখানে উদাহরণে এক্সাম্পলে দেওয়া আছে, কি দেওয়া আছে? হোয়াট ইউ সেড ইজ ট্রু, তুমি যা বলেছিলে তা সত্য। তুমি যা বলেছিলে তাই সত্য। এই যে পুরো বাক্যটা আছে, এই বাক্যটার মধ্যে একটু ডিটেলসে ভালো করে দেখো। এই যে এখানে আছে হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে, এটা পুরোটাই একটাই মনে হচ্ছে না? এখানে যদি আমি বলতাম ইট দিয়ে দিতাম, তো ইট ইজ ট্রু, তাও বাক্যটা হতো। ইটের জায়গায় কি আছে? হোয়াট ইউ সেড, তুমি যা বললে। তো পুরোটাই একটাই মনে হচ্ছে, একটা নাউনের মতো মনে হচ্ছে, অথবা একটা নামের মতো মনে হচ্ছে। তাই এইটা হচ্ছে একটা নাউন ক্লজ। নাউন ক্লজে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, প্রথমে ব্যবহার হয়েছে, এটা প্রথমেই ব্যবহার হচ্ছে সেন্টেন্সটার, তাই এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। পরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলছে আই নো, আমি জানি, দ্যাট হি জনে, যে সে হয় সৎ। এখানে যদি বলতাম আই নো ইট, আমি এটা জানি, অথবা আই নো দ্য স্টোরি, এরকম যদি বলতাম তাও বাক্যটা হতো। কিন্তু এখানে কি আছে? আই নো দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সত্য, সে হয় সৎ। এটা পুরোটাই একটা নাউনের মতো মনে হচ্ছে, তাই এটা একটা নাউন ক্লজ, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এটা আই নো, আইটা সাবজেক্ট আছে, তারপর নোটা ভার্ব আছে, তারপর এই যে এটা পুরোটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। 3 নাম্বারটা বলছে যে দ্য ফ্যাক্ট ইজ, মানে বিষয়টি দ্যাট হি লাইড, যে সে মিথ্যে কথা বলেছিল। তো মিথ্যে কথা বলেছিল, এটাও একটা অবজেক্টের মতো মনে হচ্ছে, এটাকে তুমি কমপ্লিমেন্টও বলতে পারো। ওকে, পরে যে 2 নাম্বারটা আছে, 2 নাম্বারটা আছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তো এর ব্যাপারে কি বলছে? ডিসক্রাইব অর কোয়ালিফাইস এ নাউন অর প্রনাউন। এ কী করে? একটা নাউন বা প্রনাউনকে সম্পর্কে কিছু বলে দেয়, নাউন বা প্রনাউনের সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়। যেমন আমরা ছোটোবেলা পড়েছিলাম দোষ গুণ অবস্থায় যাকে বোঝা থাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাকচুয়ালি এখানে এটাই কাজ করে। ইউজুয়ালি স্টার্ট উইথ হু, হুম, হুজ, হুইচ, হু, দ্যাট। সাধারণত এই যে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট এগুলো দিয়ে এটা শুরু হয়। শুরু হয়ে কী করে? নাউন বা প্রনাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন এখানে উদাহরণে আছে দ্য বয় বালকটি হু ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। তাহলে বলছে যে বালকটি, এই যে বালকটি আছে, বালকটি যে প্রাইজটা জিতেছিল, এই যে বালকটি যে প্রাইজটা জিতেছিল ও হয় আমার বন্ধু। আমি যদি এটাকে বাদও দিই হু ওন দ্য প্রাইজ, তাও সেন্টেন্সটা ঠিক আছে। মনে করো যে আমি এখানে হু ওন দ্য প্রাইজ এটাকে লিখলাম না, দ্য বয়, তারপর ডাইরেক্ট চলে আসলাম ইজ মাই ফ্রেন্ড, বালকটি আমার বন্ধু, তাও বাক্যটা ঠিক আছে। কিন্তু এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছে কার ব্যাপারে? যে এই বালকটির ব্যাপারে, যে বালকটা প্রাইজটা জিতেছিল ওই হচ্ছে আমার বন্ধু। তো বালকটার ব্যাপারে যে এক্সট্রা ইনফরমেশনটা দিল এই কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা দোষ গুণ অবস্থা বলে দিল এই বালকটার। পরে 2 নম্বরটা বলছে দিস ইজ দ্য বুক, এটা হয় বইটা, দ্যাট আই বরোড ইয়েস্টারডে, যা আমি কী করেছিলাম? গতকাল বড় করেছিলাম, মানে ধার করেছিলাম। তাহলে দিস ইজ দ্য বুক যদি এইটুকু বলি তাও ঠিক আছে, বাক্যটা ঠিক আছে, এটুকু ঠিক হবে। কিন্তু এই পরে এক্সট্রা ইনফরমেশান দ্যাট আই বরোড ইয়েস্টারডে, যেটা আমি কী করেছিলাম? ধার করেছিলাম। তো এই যে যেটা বলতে কাকে বোঝাচ্ছে? বইটার কথা বলছি। তো বইটার ব্যাপারে এই যে পরের বাক্যটা, পুরো বাক্যটা কী করলো? একটা এক্সট্রা ইনফরমেশন দিল। তাই এই যে গ্রিন কালিটা আছে এটা পুরোটাই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার যে 3য় নাম্বার আছে, 3য় নাম্বারে কী আছে? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ আছে 3য় নাম্বারে। তো এটা কাকে বলে? মডিফাইস এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। বলছে যে ক্লজটার মাধ্যমে, যেটার মাধ্যমে কী করে? কোনো ভার্বকে মডিফাই করে, মানে কোনো ভার্বের সম্পর্কে বলে দেয়, কোনো অ্যাডজেক্টিভের সম্পর্কে বলে দেয়, অথবা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্কে যদি বলে দেয় যে ওয়ার্ডটা, সেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। এটা কী করে? ইট শোজ টাইম, এটা সময় দেখাতে পারে, রিজন, কারণ বোঝাতে পারে, কন্ডিশন, শর্ত দেখাতে পারে, কন্ট্রাস্ট মানে কোনো বৈপরীত্য বা বিরোধাভাস দেখাতে পারে, পারপাস মানে উদ্দেশ্য দেখাতে পারে, রেজাল্ট মানে হচ্ছে কারণ বা ফলাফল দেখাতে পারে, এবং প্লেস এবং কোনো জায়গার ব্যাপারেও বলতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো যেখানে বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবার অ্যাডভার্ব ক্লজের অনেকগুলো টাইপ আছে। সবার যে প্রথম টাইপটি, সেই টাইপটি হলো অ্যাডভার্ব ক্লজেস অফ টাইম। যে অ্যাডভার্ব ক্লজেস অফ টাইম, এটা হচ্ছে প্রথম টাইপ। তো এটা কি বলছে? যে শোস হোয়েন অ্যান অ্যাকশন হ্যাপেন, একটা কাজ কখন ঘটবে ওই সম্পর্কে বলে দেয় হচ্ছে এই অ্যাডভার্ব ক্লজটা। কনজাংশনগুলো কী কী? অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি, যেমন হোয়েন হয়, হোয়াইল হয় মানে যখন, বিফোর আগে, আফটার পরে, সিন্স মানে হচ্ছে যে পর্যন্ত, টিল মানে পর্যন্ত, অ্যাজ, সুন অ্যাজ, এগুলা সবগুলাই হচ্ছে তোমার টাইমের কনজাংশন। তো সেন্টেন্সের উদাহরণ আছে এখানে বলছে আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছে যাব তখন আমি কল করব। এই যে এটা পুরোটাই হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব ক্লজ।
তো এই যে অ্যাডভার্ব ক্লজটা এটা হচ্ছে যখন আমি বাড়ি পৌঁছে যাবো, এটা ডাইরেক্ট বলছে যে কল করবে, কলের সঙ্গে এটা লিপ্ত আছে, কলের সঙ্গে এটা যুক্ত আছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হলো। পরে 2 নাম্বারটা বলছে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ আমি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কী করবে, ওয়েট করবে। এই যে ওয়েট ভার্বটার সঙ্গে যার কানেকশন আছে না, ভার্বটার সম্পর্কে বলে দিচ্ছে না যে তুমি অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি ফিরে আসি। তাই আনটিল আই কেম ব্যাক এই যে ক্লজটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। 3rd নাম্বারটা বলছে হি হ্যাজ বিন স্যাড, সে দুঃখিত ছিল সিন্স হিজ ফাদার ডাইড, যখন থেকে তার বাবা মারা গেছে। তো সিন্স হিজ ফাদার ডাইড, যখন থেকে তার বাবা মারা গেছে, এটা পুরোটাই হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। তারপর হচ্ছে যে 4 নাম্বারটা আফটার দ্য রেন স্টপ উই ওয়েন্ট আউট, এর মেন ক্লজ আছে। আফটার দ্য রেন স্টপ, যখন বৃষ্টিটা থামলো, এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব ক্লজ। কারণ হচ্ছে যখন বৃষ্টিটা থামলো তখন ওরা বাইরে চলে গেল, তো বাইরে যাওয়াটা কার সঙ্গে যুক্ত আছে, এই বৃষ্টি থামার সঙ্গে। তাই এখানে ভার্বের সম্পর্কে বলে দিচ্ছে এই যে বাক্যটা, এই সেন্টেন্সটা, তাই এটা অ্যাডভার্ব ক্লজের মধ্যে পড়ছে। 5 নাম্বারটা বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, যেই মাত্র বেলটা বাজলো তখন স্টুডেন্ট রান আউট, স্টুডেন্টগুলো দৌড়াতে লাগলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ এই যে আছে অ্যাজ সুন অ্যাজ, এই ক্লজটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। পরের টাইপটা আছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন অথবা কজ। অ্যাডভার্ব ক্লজ অফ কি, অ্যাডভার্ব ক্লজ অফ কারণ, কারণের অ্যাডভার্ব ক্লজ। সো হোয়াই সামথিং হ্যাপেন, এটা কি দেখায়, এটা দেখায় যে কখন এটা দেখায় যে কেন কাজটি ঘটে, হোয়াই মানে কেন কাজটি ঘটে। যেমন বিকজ থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, সিন্স মানেও কারণ হয়। যেমন এখানে উদাহরণ আছে হি ফেল, সে ব্যর্থ হয়েছিল, বিকজ কারণ হি ওয়াজ কেয়ারলেস, কারণ সে কি কেয়ারলেস ছিল, মানে যত্নবান ছিল না। তাহলে বিকজ হি ওয়াজ কেয়ারলেস এই যে বাক্যটা, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। পরে 2 নাম্বারটা বলছে সিন্স ইট ওয়াজ রেইনিং সিন্স উই স্টেড ইনসাইড, তাহলে এই যে বাক্যটা সিন্স ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই কী করছিলাম, আমরা ভিতরেই ছিলাম। তাহলে সিন্স ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ রিজন দেখাচ্ছে, রিজন বলছে। 3 নাম্বারটা বলছে যে অ্যাজ ইউ আর অ্যাবসেন্ট, যেহেতু তুমি অ্যাবসেন্ট ছিলে তাই কী করছে, ইউ মিস দ্য লেসন, তুমি লেসনটাকে মিস করে দিয়েছো। তাহলে যেহেতু তুমি অ্যাবসেন্ট ছিলে, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ তোমার রিজন। পরেরটা যে আছে অ্যাডভার্ব ক্লজে সব হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মানে শর্ত, যেখানে শর্ত বোঝায় ওটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন বলে ওটাকে। শোস আন্ডার হোয়াট কন্ডিশন অ্যান্ড অ্যাকশন হ্যাপেন, এটা কি দেখায় যে কী শর্তের মধ্যে ঘটনাটি ঘটছে, ওগুলোই দেখায়। কী শর্তের মধ্যে ঘটছে সেটাই বর্ণনা করে বা সেটা সম্পর্কে বলে দেয়। এর কনজাংশনগুলো হচ্ছে ইফ হতে পারে, ইফ মানে যদি, আনলেস মানে যতক্ষণ না, প্রোভাইডেড দ্যাট মানে প্রোভাইডেড মানে বলে দেওয়া, ইন কেস মানে যদি। তো এখানে সেন্টেন্সের উদাহরণ 1 নম্বর কী আছে, ইউ উইল পাস, তুমি পাস করবে, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, একটা শর্ত দিল না, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবেই পাস করবে। তাহলে এই যে যদি কথাটা আছে এখানে, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। 2 নাম্বারটা বলছে আই ওয়ান্ট নট গো আনলেস ইউ কাম উইথ মি, এখানে কী বলছে, আই ওয়ান্ট নট গো আনলেস ইউ কাম উইথ মি, যে আনলেস ইউ কাম উইথ মি, যতক্ষণ পর্যন্ত না তুমি আসবে, যতক্ষণ পর্যন্ত না তুমি আসবে ততক্ষণ পর্যন্ত কি আমি যাব না। তো এই যে এটা একটা শর্ত দিল যে যতক্ষণ পর্যন্ত না তুমি আসো, তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন হয়ে গেল এই বাক্যটা। পরেরটা আছে 3 নম্বরে ইনকেস ইট রেন্স, যদি বৃষ্টি হয়, ইনকেস ইট রেন্স মানে হচ্ছে যদি বৃষ্টি হয়, টেক অ্যান আমব্রেলা, তাহলে একটা আমব্রেলা নিয়ে নাও। তাহলে ইনকেস একটা শর্ত দিল যদি বৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন হয়ে গেল। 4 নাম্বারটা বলছে ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারে, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক সিনসিয়ারলি, যদি তুমি, প্রোভাইডেড দ্যাট মানে যদি হতে পারে, যদি তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে এই যে প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক সিনসিয়ারলি, এটা পুরোটাই কী হলো, এটা পুরোটাই হলো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। পরেরটা যে আছে টাইপটা আছে অ্যাডভার্ব ক্লজেস অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিরোধাভাস বা বিপরীত কিছু বোঝাবে, উল্টা কিছু বোঝাবে। তাহলে এটা কি বলছে, শোজ কন্ট্রাস্ট বিটুইন টু অ্যাকশন, দুটো কাজের মধ্যে কন্ট্রাস্ট যদি বোঝায়, বিরোধাভাস যদি বোঝায় বা বিপরীত ধর্ম কিছু বোঝায়, তাহলে ওটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট বলা ওটাকে। এর লিঙ্কারগুলো কনজাংশনগুলো কি অলদো হতে পারে মানে যদিও, দো মানে হচ্ছে যদিও, ইভেন ইফ মানে হচ্ছে যে এমনকি যদি, হোয়ারএজ মানে যেখানে। তো বলছে অলদো ইট রেন, যদিও বৃষ্টি হয়েছিল, উই প্লেড ফুটবল, তাও আমরা ফুটবল খেলেছিলাম। মানে বৃষ্টি হলে তো সাধারণত ফুটবল খেলবে না, কিন্তু বৃষ্টি হয়েছে তাও খেলছে, তো এটা একটা কি বিরোধাভাস বোঝাচ্ছে। তাই এই যে এই ক্লজটা, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কিসের, কন্ট্রাস্টের। 2 নাম্বারটা বলছে দো হি ইজ পোর, যদিও সে গরিব তবুও কি সে সৎ। এবার গরিব হওয়াটা মনে করা হচ্ছে গরিব মানে হচ্ছে অসৎ হবে, কিন্তু গরিব হয়েও সৎ আছে, তাই এই যে এটা আছে দো হি ইজ পোর, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট হয়ে গেল। 3 নাম্বারটা বলছে ইভেন ইফ ইউ রান ফাস্ট, এমনকি যদিও তুমি জোরে দৌড়াও, ইউ উইল মিস দ্য বাস, তাও তুমি কি করবে, বাসটাকে মিস করে দেবে। ইভেন ইফ এমনকি যদি তুমি জোরে দৌড়াও তাও তুমি বাসটা মিস করে দেবে।
তো এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, জোরে যদি দৌড়ায় কেউ যদি জোরে দৌড়ে যায় তাহলে হয়তো বাসটা পেয়ে যাবে, কিন্তু জোরে দৌড়ালেও পাবে না। তো একটা বিপরীত বোঝাচ্ছে না, উল্টা বোঝাচ্ছে। তাই এই যে এটাকে বলা হয় তোমার অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। 4 নাম্বারটা বলছে হি ইজ টল, সে হয় লম্বা, হোয়ার এজ হিজ ব্রাদার ইজ শর্ট, যেখানে তার ভাই হয় বেটে। তাহলে দুইটা ভাই আছে, এখন একটা লম্বা একটা বেটে আছে, দুই ভাই হলে দুই ভাইয়ের সেম টাইপেরই হয়, লম্বা হলে লম্বা হয়, কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। তাই হোয়ার এজ ইয়ের ব্রাদার ইজ শর্ট, এই যে বাক্যটা আছে এই বাক্যটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট হয়ে যায়। তাহলে হচ্ছে অ্যাডভার্ব ক্লজেস অফ পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য যদি বোঝায় তাহলে ওটাকে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস বলে। সো হোয়াই সামথিং ইজ ডান, এটা কি দেখায় যে কেন কোনো কিছু ঘটে, ওই কারণটা দেখায়। যেমন সো দ্যাট মানে তাই, অথবা এই জন্য। ইন অর্ডার দ্যাট মানে এই জন্য হতে পারে। 1 নম্বর এখানে উদাহরণ বলছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট এই জন্য হি মে সাকসিড, এই জন্য যে যেন সে সফল হতে পারে। তাহলে এই যে বাক্যটা আছে সো দ্যাট হি মে সাকসিড, এই যে পুরো বাক্যটা এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস হয়ে গেল। 2 নম্বরটা বলছে যে সি হুইসপার্ড ইন অর্ডার দ্যাট নো ওয়ান মাইট ফিয়ার। 3 নম্বরটা বলছে সি হুইসপার্ড, সে ফিস করে বলেছিল, ইন অর্ডার দ্যাট নো ওয়ান মাইট হিয়ার, যেন কেউ শুনতে না পারে। তাহলে এই যে বাক্যটা আছে এই পুরো বাক্যটা এটা কি হলো অ্যাডভার্ব ক্লজেস অফ পারপাস হয়ে গেল, উদ্দেশ্য বলছে একটা। পরেরটা আছে যে অ্যাডভার্ব ক্লজেস অফ রেজাল্ট, ফলাফল যদি বোঝায়, কত কনসিকুয়েন্স কোনো ঘটনা যদি ঘটে যায় একটা অন্য কারণে, তাহলে ওই ফলাফল দেখানোর জন্য কিন্তু এই যে ক্লজটা ব্যবহার করা হয়। যেমন শো দ্য ইফেক্ট অর রেজাল্ট অফ সামথিং, এটা কোনো কিছুর ফলাফলকে বোঝায়। যেমন কনজাংশনগুলো কী হতে পারে, শো দ্যাট এই জন্য, যে সাজ দ্যাট এই জন্য। যেমন এখানে কি বলছে হি স্পোক সো লাউডলি, সে এত জোরে কথা বললো, দ্যাট এভরিওয়ান হেয়ার্ড হিম, যে সে সবাই তাকে শুনতে পেলো। তাহলে এখানে হচ্ছে যে সো লাউডলি দ্যাট এভরিওয়ান হেয়ার্ড হিম, সো এত জোরে যে সবাই তাকে শুনতে পেলো। এই পুরো ক্লজটা কী হয়, এই পুরো ক্লজটা অ্যাডভার্ব ক্লজেস অফ রেজাল্ট। পরেরটা হচ্ছে ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট নো বডি ওয়েন্ট আউট, এত গরম ছিল যে কেউ বাইরে যায়নি। তাহলে সাচ এ হট ডে, এই যে বাক্যটা আছে সাচ এ হট ডে, তারপর এই যে বাক্যটা এই বাক্যটাকে তোমার বলা হয়ে থাকে অ্যাডভার্ব ক্লজেস অফ রেজাল্ট। পরের যে টাইপটা আছে অ্যাডভার্ব ক্লজেস অফ প্লেস মানে হচ্ছে জায়গা, কোনো জায়গা যদি বোঝায়। সো হোয়ার দ্য অ্যাকশন হ্যাপেন্স, এটা কি বোঝায়, যে এটা বোঝায় যে কোথায় কাজটা ঘটে। এর কনজাংশনগুলো হোয়ার হতে পারে কোথায়, হোয়ার এভার মানেও কোথায়। তাই 1 নম্বর বলছে সিট বসো, হোয়ার ইউ লাইক, তুমি যেখানে চাও ওখানে বসো। তো এই যে ক্লজটা হোয়ার ইউ লাইক, তুমি যেখানে চাও, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। হোয়ার এভার হি গোস, সে যেখানে যাক না কেন, পিপল রেসপেক্ট হিম, তাকে সম্মান করে। তাহলে এই যে ক্লজটা এই বাক্যটা এই ক্লজটা এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসেস হলো। তারপর টাইপটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজেস অফ ম্যানার মানে হচ্ছে ধরন বা চরিত্র বা কেমন হয়, বিহেভিয়ার। ম্যানার মানে হচ্ছে ধরন বা চরিত্র বা কীভাবে হয় ঘটনাটা ওটা বোঝানোর জন্য অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার ব্যবহার করা হয়। সো হাউ সামথিং হ্যাপেন্স, এটা কি দেখায় যে কোনো কাজটা কীভাবে ঘটছে। যেমন অ্যাজ, এগুলো হচ্ছে কনজাংশন, অ্যাজ হয়, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন। এখানে কী বলছে হি বিহেভ, সে ব্যবহার করে অ্যাজ ইফ ইউ আর এ কিং, মানে এমন ব্যবহার করছে যেন সে রাজা। তাহলে এই যে ক্লজটা অ্যাজ ইফ মানে দেখাচ্ছে যে তার বিহেভিয়ারটা দেখাচ্ছে। তো অ্যাজ ইফ ইউ আর এ কিং এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার হয়ে গেল। তারপর 2 নম্বরটা হচ্ছে ডু ইট, এটা ওরকম করো অ্যাজ আই টোল্ড ইউ, আমি যেমন বলছি তুমি ওইভাবেই করবে। তাহলে এখানে একটা ম্যানার বললো যে তুমি করবে কেমন, যেমন আমি বলছি, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। 3 নম্বরটা বলছে সি লুকড, সে তাকিয়েছিল, অ্যাজ দো সি আর উইল, এমনভাবে যে সে অসুস্থ ছিল, এইভাবে তাকায় আছে। তো এটা কেমনভাবে তাকায় আছে, যে সে অসুস্থর মতো তাকায় আছে, এটা একটা ম্যানার বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার হয়। এবার এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে জানি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। তো এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোনটা অপশন হবে আনসার, এটা কমেন্টে জানাও। আরেকটা কথা আছে, এই যে আমার এই ভিডিওটাতে অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন আছে সে সম্পর্কে যদি একটু কমেন্ট করে দাও, তাহলে আমি পরে ইমপ্রুভ করতে পারবো। তাই সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা বা ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে কিনা বা কিছু ইমপ্রুভ করার মতো থাকলে কমেন্টে আমাকে জানাতে পারো।